জুলাই সনদ বাস্তবায়নে নির্বাহী আদেশ, গণভোট সহ 4 বিকল্প প্রস্তাব বিশেষজ্ঞদের। রোববারের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় ঐক্যমত্য কমিশন। আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে। বিক্ষোভ কর্মসূচি দেয়া দলগুলো কমিশনের প্রতি সম্মান দেখাচ্ছে না, মন্তব্য আমির খসরুর। দেশকে ব্যর্থ প্রমাণ করতে চাইলে ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। রাজধানী ঢাকা সহ বিভিন্ন পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি। প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। পলিটেকনিক গ্র্যাজুয়েটদেরকে উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন দিয়ে গেছে। চাকসুতে মনোনয়ন জমার সময় বাড়ল একদিন। রাকসুতে চলছে 4র্থ দিনের প্রচার। বড় দুই সংগঠনের রেষারেষিতে নির্বাচনে প্রার্থী হননি অনেকে। চট্টগ্রামের চন্দনায় এসে মজুত করে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, দগ্ধ 10 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিষয়গুলোর ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনকে 4 পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশে তা বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন তারা। কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ একথা জানিয়েছেন। তিনি বলেন, সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। আর ব্যর্থ হলে সেটা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় একথা বলেন ডক্টর রিয়াজ। রাজনৈতিক দলগুলোকেও একাধিক পরামর্শ দিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে জানান তিনি। আগামী 1 মাস নয়, আরও দ্রুত দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে একমত হবে বলে আশা করেন ডক্টর আলী রিয়াজ। কমিশনের সহসভাপতি জানান, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন এবং 2 অক্টোবর দেশে ফিরবেন। গণভোট ও সাংবিধানিক আদেশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল তা কাটিয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে মনে করছেন ডক্টর আলী রিয়াজ। আপনাদের নিজেদের মধ্যে সাংবিধানিক বিষয়গুলোতে, অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা 2টো কথা বলেছিলেন। একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। দর্শক, এ বিষয়ে আমরা জানবো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এ পর্যন্ত আলোচনায় কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আর বিশেষজ্ঞদের পরামর্শের বিষয়ে কি বলছেন রাজনীতিবিদরা? লোপা, মূলত এখানে আজকে বিশেষজ্ঞদের যে 4টি পরামর্শ দেয়া ছিল, যে 4টি পরামর্শ তারা দিয়েছিলেন, অধ্যাদেশ, গণভোট, নির্বাহী আদেশ এবং বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে সেটি কার্যকরের যে পরামর্শ তারা দিয়েছিলেন, মূলত সেখান থেকে আজকে সেই 4টি বিষয় থেকে 2টি বিষয়কে আজকে ফোকাস করে মূলত সংলাপটি চলছে। সেখানে বলা হচ্ছে যে বিশেষ যে সাংবিধানিক আদেশ রয়েছে তার মাধ্যমে যে সংবিধান সংশ্লিষ্ট যে সকল পরামর্শগুলো রয়েছে, যে সকল সংস্কারগুলো রয়েছে সেগুলো করা যায়। সেগুলো করার মাধ্যমে তারপরে যে জাতীয় নির্বাচন রয়েছে সামনে, সেই জাতীয় নির্বাচনের সময় মূলত গণভোটের একই সাথে যাতে গণভোট করে যে সাংবিধানিক যে আদেশের মাধ্যমে করা হয়েছে তার বৈধতা দানের বিষয়টি আজকে তোলা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে মতামত দিয়েছেন। যদিও গত 11 তারিখে যে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন বসেছিল সেখানে মূলত রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান ক্লিয়ার করেছিলেন। তার মাঝখানে কিন্তু 2 দিন যেহেতু গ্যাপ ছিল, এই 2 দিনে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যাতে সকল রাজনৈতিক দল তাদের দলীয় ফোরামে যাতে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসা যায় কিংবা যাতে করে কিছুটা ছাড় দেওয়া যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে তারা আহ্বান জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে কিন্তু আজকের যেহেতু ঐক্যমত্য কমিশনের আজকের সবার শুরু থেকেই তারা চেষ্টা করছেন যে তাদের নিজেদের আগের যে
অবস্থান ছিল সেই অবস্থান থেকে সরে এসে যাতে জাতীয় ঐক্যের স্বার্থে রাষ্ট্রের যে সংস্কার সেই সংস্কারের স্বার্থে যাতে তারা এক জায়গায় আসতে পারেন সে বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছিল। তবে এখনো পর্যন্ত কিন্তু বিশেষজ্ঞদের প্যানেল থেকে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, নির্বাচন নিয়ে অনীহা আছে বলেই কর্মসূচি দিচ্ছে জামায়াত, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন আমির খসরুর। বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দেওয়া দলগুলো। আমির খসরু বলেন, যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। ৫-৭টা দল আছে, প্রায় ৫০টি দল, আমরা সবাই একভাবে অনেক বেশি যে জায়গাটায় আমরা ঐক্যমত হয়েছি ভালো কথা, যে জায়গাটা হয়নি সেটা তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে প্রত্যেকটা দলকে নিয়ে যেতে হবে। ঐক্যমত হতে হবে, বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। ৭ দফা দাবিতে আগামীকাল সকল পলিটেকনিক ও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে তারা। বেলা ১১টা থেকে পুরোপুরি অবরোধ করে সড়কটি, বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক হারে নিয়োগ সহ ৭ দফা দাবি জানায় ডিপ্লোমা শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও ১০ম গ্রেডের টেকনিক্যাল পদগুলোতে পদায়ন 100% করা হয় না, সেখানে 85 ভাগ নিয়োগ দেওয়া হয় এবং নিম্নোক্ত পদ থেকে পদোন্নতি পেয়েও এই পদে আসে। সেই ক্ষেত্রে তারা যে 100% কোটা বলে এক মিথ্যাচার করতেছে, এটা অবশ্যই কোটা না, এটা আমাদের ন্যায্য অধিকার। সরকারকে বলতে চাই, আপনারা যদি এই 3 দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা, সকল কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেকটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাজপথে নেমে আসবো। রাজধানীর ৭ রাস্তা মোড়ে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান বিজয়। বিজয়, শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে আর কি বললেন? এখনো কি সড়ক অবরোধ করে আছে? লোপা, এখন সড়ক তারা অবরোধ ছেড়ে দিয়েছে এবং কিছুক্ষণ আগে তারা একটি প্রেস ব্রিফিং করেছে। সেখানে তারা মূলত বলেছে যে এই মুহূর্তে একটি মিটিং চলছে সেই সচিবালয়ে, সেই মিটিংয়ে আসলে ৩টা নাগাদ বা ৩:৩০ নাগাদ হয়তো শেষ হবে। সেই মিটিং শেষ হলে আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে। তবে এখন শিক্ষার্থীরা যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে যে তারা সম্পূর্ণ সড়ক যেটি অবরোধ করে রেখেছিল সেই সড়ক অবরোধ তারা ছেড়ে দিয়েছে এবং তারা কিছুক্ষণ এখানে অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ আগে তারা আসলে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে যে তারা তাদের নিজ নিজ যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে অবস্থান করবেন এবং পরবর্তীতে আসলে সেই যে তাদের যে মিটিং, সেই মিটিংয়ের আসলে ফলাফল অনুযায়ী তারা আমাদেরকে পরবর্তী কর্মসূচি জানাবে। তবে তারা প্রেস ব্রিফিংয়ে মূলত ৭ দফা থেকে ৪ দফা দাবিতে নেমে এসেছে। তবে তাদের যে ৪ দফা দাবির তৃতীয় দাবিতে কিন্তু বাকি যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মানার কথা বলা হয়েছে। আমি আবারও একটু দাবিগুলো জানিয়ে রাখতে চাই যে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা এবং জবাই করার হত্যার হুমকির প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে বিসিএস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক যে 3 দফা দাবি পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলনে বাংলাদেশের উপস্থিতি যৌক্তিক 6 দফা দাবি এবং রূপরেখা সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান ওয়ে এডুকেশন চালু করতে হবে। এই 4 দফা দাবি আসলে মূলত তারা জানিয়েছেন লোপা। এখন তারা তাদের প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং এরপরে আসলে মিটিংয়ের সিদ্ধান্তের পর তারা তাদের বাকি যে কর্মসূচি সেটি জানাবে। বিজয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানীয় সড়ক মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। ফেনী ও দিনাজপুরে রেলপথও অবরোধ করা হয়। গাজীপুরে বেলা 11:30টার দিকে জয়দেবপুর সড়কে অবস্থান নেন ছাত্রছাত্রীরা।
পরে মিছিল নিয়ে রওনা হন চৌরাস্তার দিকে। সেখানে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে আটকা পড়েছে বহু যানবাহন। শিক্ষার্থীরা বলেন, যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। টাঙ্গাইলে দুপুরে রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্তত 25 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যানজট। 7 দফা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। দিনাজপুরে সকাল 9টা থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে ফুলবাড়ি রেল ক্রসিং পর্যন্ত অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ফুলবাড়ি হয়ে ঢাকা রুটে বাস ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণ, 50% পদোন্নতি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। পরে দুপুর 1টার দিকে প্রশাসনের অনুরোধে সড়ক ও রেলপথ থেকে সরে যান তারা। ফেনীতে দুপুরে শহরের রেলগেট এলাকায় ঢাকা চট্টগ্রাম রেললাইন অবরোধ করেন পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। রেলগেট সড়কে অবস্থান নেয়ার কারণে শহরের সাথে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার উপজেলার যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে আধ ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সিলেটেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবিলম্বে 7 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া রংপুর, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই গাজীপুরে যেতে চাই পলাশ প্রধানের কাছে। পলাশ, কোন কোন পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা আর যান চলাচলের কি অবস্থা দেখছেন? লোপা, সকাল থেকে কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান রয়েছে। জেলার বিভিন্ন সড়ক তারা অবরোধ করেছিল, কিন্তু এখন যে অবস্থানটি সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চন্দ্রা চৌরাস্তা এলাকায়। এটিতে অবরোধ করে আসলে তারা বিক্ষোভ করছে। তাদের যে 7 দফা যে দাবি, সেই 7 দফা দাবি না মানা পর্যন্ত তারা এইভাবে আসলে অবরোধ করে তারা বিক্ষোভ করবে। তারা বলছিল যে বিগত কয়েকদিন যাবতে তারা এই 7 দফার জন্য আন্দোলন করে আসছিল, কিন্তু কর্তৃপক্ষ তাদের এই দাবি দাবাগুলো আসলে না মেনে নেওয়ার কারণেই মূলত তারা আজকে শেষ যে বিষয়টি গতকাল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ রেল অবরোধ করে রাখা হয়েছিল, ঠিক আজকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করেছে। অবরোধ করে কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে। এতে তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং ভোগান্তিতে পড়ছে যাত্রী সহ বিভিন্ন এই রাস্তা চলাচলরত যত যাত্রীরা। আমরা কিন্তু যাত্রীর সাথে কথা বলছি। প্রায় 1 ঘন্টা যাবতই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রয়েছে এবং এইখানে যারা বিক্ষোভকারীরা রয়েছে, যারা আন্দোলন করছে, তারা বলছে যে আজকে যতক্ষণ পর্যন্ত তাদের এই ঘোষণা না আসবে, অর্থাৎ তাদের যে 7 দফা যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রাখবে। ঠিক এখান থেকে আবার তারা রেলও যে পথ রয়েছে সেটিও বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু একটি প্রস্তুতি রয়েছে। তবে যদি ঢাকা থেকে এই বার্তাগুলো আসে যে তাদের যে 7 দফাগুলি রয়েছে সেগুলো যদি মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে তারা অনেকটাই বলছিল আন্দোলন সমাপ্ত করবে। যদিও না হয়, সেক্ষেত্রে তারা এই আন্দোলন কয়েক গুণে বাড়ানো হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার টাঙ্গাইলের খবর জানবো। শামীম আল মামুনকে আমরা দেখতে পাচ্ছি। শামীম, এখনো কি শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছেন কিনা? যান চলাচলের কি অবস্থা? পুরোপুরি কি বন্ধ হয়ে গেছে?
লোপা, আমি আগের খবরে কিন্তু জানাচ্ছিলাম যে তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য রাস্তাটি ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তবে অনিবার্য কারণবশত সেই তাদের সিদ্ধান্তটা তারা কিন্তু বদল করেছে এবং তারা যে যান চলাচল অবরোধ করেছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায়, সেখানে কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থান নিয়ে রেখেছেন। আপনাকে একটু দেখাই আপনার মাধ্যমে দর্শকদের যে টাঙ্গাইল যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই 7 দফা দাবিতে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যে 3 দফা দাবি সেই দাবি বাতিল এবং তাদের যে 7 দফা দাবি, তাদের এই 7 দফা দাবির বাস্তবায়নের প্রেক্ষিতেই তারা কিন্তু এই রাবনা বাইপাস এলাকায় অবস্থান করছে। প্রায় ঘন্টাখানিকের উপরে হয়ে গেছে যে যান চলাচল বন্ধ রয়েছে, যেহেতু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে প্রায় 16টি জেলার গাড়ি চলাচল করে, যার ফলে হচ্ছে যে এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন 20 থেকে 25,000 গাড়ি চলাচল করে, যার কারণে হচ্ছে যে এই 1 ঘন্টা যাবত যান চলাচল বন্ধ রয়েছে। যে সে কারণে দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই দীর্ঘ সারি আসলে ভোগান্তি, সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু তাদের জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ করে রাখবেন এবং যাত্রীরা যেটা বলছিলেন যে 2 দিন পরপরই যে রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা, তারপরে তাদেরকে ভোগান্তি পোহাতে হয়। সরকারের উচিত তাদের দ্রুত এই জিনিসগুলো বাস্তবায়ন করা। লোপা, শামীম, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা রংপুরের খবর জানবো সরকার মাঝারুল মান্নানের কাছ থেকে। মাঝার, রংপুরের কি অবস্থা দেখছেন? শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো একটু জানতে চাই। দেখুন, এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু রংপুর মহানগরীর যে শাপলা চত্বর আছে সেই শাপলা চত্বরে অবরোধ কার্যক্রমটি পরিচালনা করছে যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী আছেন তারা। আমি যদি আপনাকে একটু সিনারিওটা দেখাতে পারি যে পুরো রংপুর যে শাপলা চত্বরটি আছে, শাপলা চত্বরটির যে 5টি যে প্রবেশ পথ আছে, 5টি প্রবেশ পথেই তারা অবস্থান নিয়েছে এবং মাঝখানে তারা এখন এইভাবে স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি যেটি হচ্ছে যে প্রথম দাবি হচ্ছে যে তাদেরকে যে সন্ত্রাসী বলা হয়েছে এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাদেরকে তারা গ্রেপ্তারের দাবি তুলছেন প্রথম, এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে তাদের যে সমস্যাটি সমাধান করবার জন্য তাদের ভাষায় যে 80% বুয়েটের শিক্ষার্থীকে বুয়েট সংশ্লিষ্টদের রাখা হয়েছে, 20% তাদেরকে রাখা হয়েছে, তারা এটাকে অসম বলছে এবং একই সাথে তারা আরেকটি কথা বলছে যে যারা ডিগ্রি ডিপ্লোমা আছে তাদের দাবিকে 3 দফা দাবিকে তারা অযৌক্তিক বলছে এবং তাদের বাতিলের দাবি জানাচ্ছে। ফলে যে রংপুর মহানগরীর যে সিনারিওটি হয়েছে আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে 5টি প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে রংপুর মহানগরীর যে মূল যে জায়গাটি আছে সেই মূল জায়গাটিতে কিন্তু ঢুকতে পারছেন না এবং যানজট তৈরি হয়েছে। অর্থাৎ শাপলা থেকে সরাসরি ভেতরে যে প্রেস ক্লাবের দিকে যে অর্থাৎ মূল যে মহানগরীর ভিতরে ঢোকার যে সড়কটি সেটিও বন্ধ হয়ে গেছে, আছে স্টেশন এলাকাটি বন্ধ হয়ে গেছে, বন্ধ আছে লালবাগ কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়ার যে পথটি সেটি এবং টার্মিনাল যাওয়ার পথটি আছে সেটিও বন্ধ হয়ে গেছে। আমাদের কাছে তথ্য আছে এখানে রংপুরের জেলা প্রশাসক মহোদয় আসবার কথা রয়েছে, তবে তিনি আদৌ আসবেন কিনা, কখন আসবেন সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে এইভাবেই কিন্তু বন্ধ হয়ে আছে পুরো যে রংপুরের যে মূল প্রবেশ পথ আছে শহরের সেই 5টি পথে বন্ধ হয়েছে এবং ভোগান্তি তৈরি হয়েছে। তবে যারা আন্দোলনকারী তারা বলছেন যে এই ভোগান্তিতে তারা জনগণকে ফেলাতে চাননি, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়া হয়েছে এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে সে কারণে তারা আজকের এই আন্দোলনে নেমেছে, এই ধরনের কথা কিন্তু তারা বলছেন। এবং আমরা যতটুকু জেনেছি এখানে ডিসি আসবার কথা রয়েছে এবং তিনি কখন আসবেন এবং এখানে আমরা বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা 1 দিন বাড়ানো হয়েছে। দুপুরে সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন নির্বাচন কমিশন। এর আগে সকাল 9:30 থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা কার্যক্রম শুরু হয়। এর সাথে বাধ্যতামূলকভাবে প্রার্থীদের ডোপ টেস্টের রসিদ জমা নেওয়া হয়। এ সময় ছাত্রদল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন জানান। নির্বাচন কমিশন তাদের আবেদন মঞ্জুর করায় আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। চাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মোট 1088 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চাকসুর ভোট গ্রহণ 12 অক্টোবর। মোট ভোটার 27,634 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা চতুর্থ দিন সকাল থেকেই একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা।
ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। আমরা তার কাছে যাচ্ছি। তারেক, ভিপি প্রার্থীরা কে কোথায় আজকে প্রচার চালাচ্ছেন? ক্যাম্পাসে নির্বাচনের আমেজ কেমন দেখছেন? লোপা 2 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আবহাওয়া, এর মধ্যেও আসলে প্রচারণা এবং নির্বাচনী আমেজ যেটি রয়েছে একদমই জমজমাট। আমি দেখাই, আমার ঠিক পেছনে 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, একজন ভিপি প্রার্থী রয়েছে এবং অন্য পদে 2 জন রয়েছে। তারা এখন বৃষ্টি হচ্ছে পিটপিট করে, এবং এই বৃষ্টির মধ্যে ক্যাম্পাসের যে একাডেমিক ভবন রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সব জায়গাতে আসলে চা স্টলে এবং সব জায়গাতে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারণা করছেন। এখানে একজন স্বতন্ত্র প্রার্থী, তিনিও প্রচারণা করছেন। এ বাদে আমরা যতটুকু দেখেছি যে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল, তারা টুকিটাকি চত্বর এবং সিরাজি ভবনের সামনে প্রচারণা তারা শেষ করেছেন। এবাদেও ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় প্রচারণা করেছেন। এবাদেও সাবেক 3 সমন্বয়কের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য যে প্যানেলটি রয়েছে, তারা একটু আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার চত্বর, সেই শহীদ মিনার চত্বরে প্রচারণা করেছেন। এবাদেও শহীদ মিনার চত্বর এবং রাকসু ভবনের পাশে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের যারা যিনি ভিপি প্রার্থী রয়েছেন, তিনি একটু আগে প্রচারণা শেষ করেছেন আমি যতটুকু জানতে পেরেছি। এবং অন্য যে প্যানেলগুলো রয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্রজোট আন্দোলনের সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্র ইউনিয়নের একাংশের অপরাজয়ের 71 সহ অন্য প্যানেলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা এই বৃষ্টির মধ্যেই যে যেখানে পারছেন বিভিন্ন একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিলসিলা, শহীদ মিনার চত্বর, ইবলিশ চত্বর, প্যারিস রোড, বিভিন্ন জায়গাতে আসলে প্রচারণা চলছে এবং নির্বাচনী আমেজ একদমই জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে রাকসু নির্বাচনে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত 2টি ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে প্রার্থী দিতে পারেনি অন্যরা। অভিযোগ, রাজনৈতিক দলের ছায়াই মূল ফ্যাক্টর। অন্যদিকে প্রার্থী সংকট থাকায় 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন 42 প্রার্থী। তাছাড়া 4টি ছাত্রী হলের 1টি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। রাকসু নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে, তবে বেশিরভাগ প্যানেলই সব পদে প্রার্থী দিতে পারেননি। 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোট 42 প্রার্থী। শুধুমাত্র সাইবার বুলিংয়ের সংখ্যায় অনেকে প্রার্থী হননি বলে অভিযোগ নারী প্রার্থীদের। হল যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। রাকসুকে তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় রেজুর ভিত্তিক যে একটা প্রভাব থাকে এবং যে বিগত সময়ে রাজনৈতিকতা, সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে। অনেক বিষয় থাকে, কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয়, বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না, সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে, অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কোনো প্রার্থী। গণমাধ্যমের মাধ্যমে আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই মুহূর্ত থেকে, এখন থেকে আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে, আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। যদিও রাকসু নির্বাচন কমিশন বলছে সাইবার বুলিং নিয়ে তারা যথেষ্টই তৎপর। আমার জানা মতে এই কমিটি একাধিকবার তারা মিটিং করেছেন এবং আমাদের এখানে ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে, তাদেরকে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি রাকসু নির্বাচনের শুরুতেই বড় 2 ছাত্র সংগঠনের রেষারেষি ও উত্তেজনায় অনেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও ফর্ম উত্তোলন করেননি। আবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে আগ্রহী না হওয়ায় অনেকেই প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নানা ধরনের বিরাজনৈতিক চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে নানা রকমের পলিটিক্যাল হচ্ছে যে সংগঠনের ব্যানারে, সেটার কারণে অনেক শিক্ষার্থীর মধ্যে এক ধরনের চিন্তা ছড়িয়ে পড়েছিল যে তারা হচ্ছে যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে বা কোনো প্যানেলের সাথে যাবে না। যারা এখানে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারছে না, এটা আমার মনে হয়। সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যেদিন আমাদের মনোনয়ন জমার একটা মনোনয়ন উত্তোলনের লাস্ট ডেট, ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাস তৈরি হয়।
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে সবাইকে এর গুরুত্ব অনুধাবন করতে না পারায় অনেক প্যানেল সব পদে প্রার্থী দিতে পারেননি। আমরা সর্বাত্মকভাবেই চেষ্টা করছি তাদের সর্বোচ্চ তাদের নিরাপত্তা দেয়া, তাদের মান সম্মান ইজ্জত সব কিছুকে যাতে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করতে পারি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 10 জন দগ্ধ হয়েছে। ভোরে বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামের আশেপাশে থাকা 10 জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 46তম সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই মামলায় মাহমুদুর রহমান সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেয়া শুরু করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিতে গিয়ে জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নের ঘটনায় জাতিসংঘের দেয়া প্রতিবেদনের বরাতে তিনি বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনার হত্যা ও লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় দিন জবানবন্দি শেষ করার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন মাহমুদুর রহমানকে জেরা শুরু করেন। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু মাহমুদুর রহমান সাক্ষ্য জেরা শেষ না হওয়ায় তার জন্য বুধবার ধার্য করা হয়। গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের যে আজকের মানবতা বিরোধী অপরাধের বিচারটা হচ্ছে, তারা কিভাবে গণহত্যা চালালো, সেটার পেছনের পটভূমিটা কী ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কী ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। উনি এই পুরো জবানবন্দিটা একটি ইতিহাসের মতো করে বর্ণনা করেছেন এবং এই বেশিরভাগ যেসব কথাগুলি বলেছেন এগুলি ওনার নিজস্ব অভিমত থেকে বলেছেন। আমি সেই প্রত্যেকটা কথারই আমি ডিনায়াল নিয়েছি। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ সরকার, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় তিনি একথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তাই কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা কেবল একটি আন্তর্জাতিক সমস্যা নয়, বরং এটি একই সাথে রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। The government of Bangladesh is determined. These are the people have to go back to their own motherland, and these are the people have the right to be there. My appeal would be, as a part of this government, very fervent appeal: solve this problem either amicably or whatever, but under international flag. So main problem of the Rohingya for Bangladesh is reducing the Rohingya problem into a simple humanitarian problem. It is not a humanitarian problem. It's a political problem, I agree with you, and it is also a military strategic issue. শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রায় 37.5 মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে রফতানি শুরু হয়েছে বলে নিশ্চিত করেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, 7টি ট্রাকে করে ইলিশের এই প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। দুর্গাপূজা উপলক্ষে দেশের 37টি প্রতিষ্ঠানকে ভারতে মোট 1200 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। এক একটি প্রতিষ্ঠান 20 থেকে সর্বোচ্চ 50 টন পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করা হবে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য $12.5 মার্কিন নির্ধারণ করা হয়েছে।
রেলওয়ের ডেমু ট্রেন কেলেঙ্কারিতে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়নের পেছনে মূল উদ্দেশ্য ছিল ব্যক্তি স্বার্থ, যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। 10 বছর আগে চীন থেকে 20টি ডেমু ট্রেন আমদানি করেছিল সরকার, যাতে ব্যয় হয় ৬৫০ কোটি টাকা। অথচ মাত্র ৫-৬ মাসের মধ্যে ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টাও ব্যর্থ হয়। 3 বছর আগে স্থায়ীভাবে অচল হয়ে যায় সবগুলো ট্রেন। এসব অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তৌহিদুল আনোয়ার সহ 7 জনকে। 6 মাস যাবৎ পানি নেই রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায়। বাসিন্দারা পানি কিনছেন ওয়াসার কাছ থেকে, আবার পানি শূন্য লাইনের বিলও দিচ্ছেন ওয়াসাকেই। অনেকে ছাড়ছেন এলাকা, যারা স্থানীয় তাদের দুর্ভোগ সীমাহীন। কবে মিটবে সংকট, কলে আসবে পানি জানে না কেউ, বলতে পারছে না খোদ ওয়াসাও। কেন এতদিনেও সমাধান হচ্ছে না পানি সংকটের? সরেজমিন জবাব খুঁজেছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। দীর্ঘদিন পানি না পেয়ে ওয়াসার পরামর্শে প্রায় 1.5 মাস আগে লাখখানেক টাকা খরচ করে 70 ফিট খোঁড়াখুড়ি করে পানির পাইপ করা হয়েছে দ্বিগুণ মোটা। কিন্তু নতুন এই লাইনেও এখনো পর্যন্ত পানি আসেনি। এই বাড়ির 10টি ফ্ল্যাটের প্রত্যেকেই প্রতিদিনকার চাহিদা মেটাচ্ছেন বাইরে থেকে পানি কিনে এনে, কিন্তু ওয়াসার বিল দিতে হচ্ছে নিয়মিতই। 6 মাস ধরে সীমাহীন পানির কষ্টে এই ঘরণী। রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, পরিচ্ছন্নতা সব কাজেই মেপে মেপে ব্যবহার করছেন জমানো পানি। পানি নাই, তার থাকাকালীন বিলাইসে নিয়ে গেছে ওরা। ওয়াসার লোক আসছিল, আসে বলছে যে আমরা ঠিক করে দিব, পানি আসবে। মাঝখানে 2 দিন আইছে, আবার বন্ধ, ওখানে আবার পানি নেই। আমাদের ছেলে মেয়েরা আছে, কষ্ট করতেছে, গোসল করতে পানি কিনে এনে আমরা গোসল করি। তারপর নামাজ রোজা আমরা ঠিক মতো করতে পারি না, গোসল ছাড়া আমরা কাজ কামে যাই। প্রায় 100 ফিট রাস্তা পুরোটাই কাটাকাটি করা, কোনোতেই কিছু হচ্ছে না। আরেকটা প্রবলেম হচ্ছে, মেইন লাইন থেকে যে পানি আসে দেখা যায় একটা বাড়ি পানি পাচ্ছে, তার পরের বাড়ি পানি পাচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড হাজারীবাগের বাড্ডানগর, 10 নং গলি, কুলালমহল, গণকটুলি সিটি এলাকায় বাসিন্দারা মাসের পর মাস পানি সংকটে। চরম ভোগান্তিতে এলাকা ছাড়ার উপক্রম অনেকের। পানির কষ্ট জ্বালা এক বউ দেশে গেছে, কি লেগে পোলা পান আছে পানি পায় না, কি করবো, এই লেগে গেছে দেশে। এলাকা ভেদে সাইকেল পদ্ধতিতে দিনের একটি সময় পানি সরবরাহ করা হলেও তা অপর্যাপ্ত। সব বাড়িতে পানি সমস্যা, মানে এত তীব্র পানি সমস্যা, মানে যদি একটু খেয়াল না করি তাহলে মোটর টোটর জ্বলা শেষ। যখন পানির স্পিড আবার আমাদের এখানে দেয়, তখন আবার মাটিওয়ালা পানিগুলি আসে, তখন আমাদের টয়লেটের যত কল টল যা আছে সব জাম হয়ে যায় মাটিতে। 12 ঘন্টা 16 ঘন্টা উইদাউট পানিতে থাকতে হইতেছে, আর মানে রাতে তো রেগুলার বেসিসে পানি থাকতেছে না। হাজারীবাগ পানির পাম্পে গিয়ে দেখা যায় পুরোদমে সচল 2টি পাম্প। এলাকায় পানি সরবরাহ হয় আরও কয়েকটি পাম্পের সমন্বয়ে। তবে কবছর আগেও প্রতি পাম্পে যেখানে মিনিটে 2000 লিটার পানি উঠত, এখন তা মিনিটে 1300 লিটারে নেমেছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিনিটে 700 লিটার পানি কম আসছে বলে জানান পাম্প চালক। পাম্প 24 ঘন্টায় চলে, একমাত্র বিদ্যুৎ না থাকলে পাম্প বন্ধ থাকে। আগে যেরকম মানে স্পিড ছিল একটু তো কমছে, মানে পানির লেয়ারটা নিচে নেমে গেছে। সরবরাহে সমস্যা কোথায় জানতে সাইট অফিসারের সাথে যোগাযোগ করলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বিভিন্ন পাম্পের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, আর হাজারীবাগ পাম্প কম্পাউন্ড ওই জায়গায় একটা নতুন বোরিং হবে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। তারপরে হাজারীবাগ 3 ওই জায়গায় নতুন বোরিং হচ্ছে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। আসি কথা বলি একটু। আমার সাথে তো আমি বললাম তো, আসলে আপনার সাথে আমি এইভাবে কথা বলতে পারবো, কিন্তু আমি তো আসলে আপনাদের সাথে কথা বলার জন্য ইনভাইটেড না। নির্বাহী প্রকৌশলীকে ফোনে না পেয়ে আমাদের গন্তব্য জোনাল ওয়াসা অফিস বা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। আজকে আসেন নাই? না, একবারের জন্য আসেন নাই। এখন কোথায় কোন অফিসে গেছে তাকে আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দায়িত্বশীল আর কোনো কর্মকর্তা আছেন যিনি হচ্ছে গিয়ে হাজারীবাগ অঞ্চলের দায়িত্বে আছেন, এরকম কোনো কর্মকর্তা আছেন এখানে? না, সে আমরা বলতে পারবো না, উনি আসেনি তাই আমরা জানি। স্যার আছে, স্যার তো মনে হয় কোন দিক গেছে। কার্যালয়ে এসে জানা যায় সকাল থেকেই অফিসে নেই নির্বাহী প্রকৌশলী। সাইট ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে চাইলে পড়তে হয় সিকিউরিটির বাধার মুখে। কে বলে আমি তত নাম জানি না, আমি জানিয়ে আসলাম ওনাদের কাছে। মানে আপনি তার কথা শুনবেন না, নাম জানেন না?
তা আমি কথা শুনবো না, আমরা তো চাকরি করি, আমরা আপনাদের অনুমতি না দিলে আমরা ঢুকতে দিতে পারি না। ক্যামেরা রেখে যান, আপনার খোঁজ খবর নিতেছেন, খোঁজ খবর নেন, কিন্তু এখানে তো ভিডিও করা যাবে না, কি করতে পারবেন বুঝতে পারছেন। তারপর আপনি ওখান থেকে আপনার কাজ শেষে তারপর আপনি ভিডিও করবেন, কোনো সমস্যা নেই। পরের গন্তব্য ওয়াসার প্রধান কার্যালয়। সেখানে প্রধান প্রকৌশলীর ব্যস্ততা ও যোগাযোগের প্রোটোকলে আবারও বাড়তে থাকে অপেক্ষা। নগরীর কোথাও যখনই দেখা যায় পানির সংকট, তখনই তড়িৎ সমাধান না খুঁজে অনেকটা নীরব ভূমিকায় থাকে ওয়াসা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমরা শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছিলাম, ভুক্তভোগীরা কবে ঠিকঠাক পানি পাবেন। তবে সারাদিন প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে শেষমেশ আমরাই পড়ে গেছি সেই পুরনো দীর্ঘসূত্রিতায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সাধারণ গণিতে পাশ করলেও বাংলাদেশের সামনে এবার উচ্চতর গণিত পরীক্ষা। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে লঙ্কানরা জিতলে সহজ সমীকরণে সুপার 4-এ পৌঁছে যাবে টাইগাররা। তবে আফগানরাও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই তো কত রান কিংবা কত বল হাতে রেখে হার জিত হলে আসলে সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের, কষতে হচ্ছে সেই অঙ্ক। আবুধাবি থেকে হিসেব নিকেশ জানাচ্ছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। এশিয়া কাপ 2025 বাংলাদেশের জন্য এখনো ওই সরল অঙ্কের জটিল ধাঁধা হয়েই রয়েছে। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচেই চোখ রাখতে হচ্ছে। সাধারণ গণিত তো বাংলাদেশ পাশ করে গেছে আফগানদের হারিয়ে, তবে এবার সামনে হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিত। আপাতত এশিয়া কাপের সমীকরণ বলছে ওই আমার পেছনে সাইনের মতো, স্টপ বাংলাদেশ, থামো বাছাধন এবং হিসাব নিকাশ মিলাও। সেটা মেলাতে গেলে প্রথমেই তাকাতে হবে পয়েন্টস টেবিলের দিকে। গ্রুপ অফ জেতে নাম্বার 1 শ্রীলঙ্কা, তারা 4 পয়েন্টস, অর্থাৎ একটা ম্যাচ বাকি থাকতে 2টো ম্যাচ তারা খেলেছে, 2টো জিতেছে। তবে নেট রান রেটে বেশ এগিয়ে, +1.546 টু বি ভেরি এক্স্যাক্ট। এটা নিয়ে তারা নাম্বার 1। নাম্বার 2 বাংলাদেশ, 3 ম্যাচ খেলে ফেলেছে, 2টোতে জয়, 1টাতে পরাজয়, অর্থাৎ বাংলাদেশেরও পয়েন্টস 4। তবে নেট রান রেটে বাংলাদেশ পিছিয়ে, -0.270, এটাই ভোগাচ্ছে বাংলাদেশকে। আফগানরা নাম্বার 3 পজিশনে আছে, একটা ম্যাচ বাকি রয়েছে তাদের, 2টো খেলেছে, 1টা জয়, 1টা পরাজয়। তবে নেট রান রেটে তারা এগিয়ে, নেট রান রেটটা তাদের +2.150, যেটা তাদের অনেকটা অ্যাডভান্টেজ দিচ্ছে। এখন 18 সেপ্টেম্বরের ম্যাচে কি হবে, কি করতে হবে বাংলাদেশকে যেতে হলে? বাংলাদেশ তো আর মাঠে খেলতে পারছে না। শ্রীলঙ্কা আফগানিস্তানের হিসেব নিকেশটা কি হবে, এটাই দেখার বিষয়। প্রথমত যদি আফগানিস্তান আগে ব্যাট করে, আফগানিস্তান যদি 200 রান করে, শ্রীলঙ্কাকে যেতে হলে করতে হবে অ্যাটলিস্ট 128-এর মতো, তাহলে শ্রীলঙ্কা যাবে, সঙ্গে আফগানিস্তানও যাবে, বাংলাদেশের বিপদ আছে। আফগানিস্তান যদি আগে ব্যাট করে 150 রান করে, শ্রীলঙ্কাকে অ্যাটলিস্ট 84 করতে হবে, 84 বা তার কাছাকাছি, তাহলেও শ্রীলঙ্কা যাবে, অর্থাৎ নেট রান রেটে এগিয়ে থেকে আফগানিস্তানও যাবে। আর বাংলাদেশকে যদি পৌঁছাতে হয়, সহজ পথ একটাই, তা হলো শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হবে। আফগানিস্তান হেরে যাবে, শ্রীলঙ্কা বাংলাদেশ একসাথে থ্রু টু সুপার 4। তবে যদি না হয় তাহলে ঘটবে বিপদ, এবং তখনই এই হিসেব নিকাশের সামনে আসতে হবে। আফগানিস্তান যদি জিততে চায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যেতে চায়, তাহলে শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে রান তাড়া করতে বলে আফগানদের, 11-12 ওভারের মধ্যে সেটা তাড়া করে ফেলতে হবে, তবেই কেবল শ্রীলঙ্কাকে ছিটকে যাওয়া সম্ভব বা নেট রান রেটে পিছিয়ে যাওয়া সম্ভব, বাংলাদেশকে সঙ্গে নিয়ে আফগানিস্তান যাওয়া সম্ভব। অর্থাৎ প্রায় 48-50 বল আগেই আফগানিস্তান হারিয়ে যদি দিতে পারে শ্রীলঙ্কাকে, তবেই ভাগ্য অবশ্যই বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাবে। ম্যাচ পরিত্যক্ত হলে, যদিও বৃষ্টির সম্ভাবনা নেই মরুর বুকে, তবুও পরিত্যক্ত হলে বাংলাদেশের জন্য ভালো, কারণ পয়েন্ট ভাগাভাগি হবে। সেক্ষেত্রে আফগানিস্তান 3 পয়েন্টস পাবে, বাংলাদেশ শ্রীলঙ্কা চলে যাবে, বাংলাদেশের আরও একটা পয়েন্টস বাড়বে, অর্থাৎ 5 হয়ে যাবে। সুতরাং এইসব হিসেব নিকাশের দোলাচলে আছে। ক্রিকেট বিধাতা কি লিখে রেখেছে ভাগ্যে কে জানে, তবে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে কিনা সেই আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বাকিটা দেখা যাক কি হয় শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ভারতে প্রলয়ঙ্করী বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হিমালয় অঞ্চলের 2 প্রদেশ। 24 ঘন্টায় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ থেকে 18 জনের মৃত্যুর খবর মিলেছে, এখনও নিখোঁজ 16 জন। শঙ্কা আরও বাড়তে পারে প্রাণহানি। দুর্যোগে আটকা কয়েক হাজার মানুষ। ক্লাউডবার্স্টের কারণে সোমবার রাত থেকেই রাজ্যগুলোয় হচ্ছে ভারী বর্ষণ, মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় নাজেহাল উত্তর পূর্বাঞ্চলীয় ভারত। প্রবল পানির তোরে ডুবেছে মন্দির, তলিয়েছে দেবমূর্তিও। হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরাখণ্ডের দেহরাদুনের দৃশ্য এটি। ক্লাউডবার্স্টের কারণে সোমবার রাত থেকে লাগাতার বর্ষণ। বিপর্যস্ত হিমালয় অঞ্চলের 2 রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। ভুক্তভোগী কয়েক লাখ মানুষ। বানের জলে ভেসে গেছে বহু ঘরবাড়ি, হোটেল ও যানবাহন। তলিয়েছে শহর ও গ্রামাঞ্চল। নিখোঁজ অনেকে। আটকা কয়েক হাজার পর্যটক ও তীর্থযাত্রী।
রাস্তাঘাট ভেসে গেছে, যাতায়াতে অসুবিধা হচ্ছে, গ্রামগুলো ক্ষতিগ্রস্ত, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। আমার দোকান ভেসে গেছে। এই বাজারে 7টি দোকান ছিল, একটিও আর অবশিষ্ট নেই। গেল 12 ঘন্টায় সিমলায় 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর রাস্তাঘাটের হদিস না মেলায় ব্যাহত উদ্ধার কাজ। জরুরি সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। এসডিআরএফ, এনডিআরএফ সহ অন্যান্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করছে। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো প্রশাসন ত্রাণ সরবরাহে নিয়োজিত। দুর্যোগ কবলিতদের সব সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মৌসুমী বৃষ্টিপাতে নাজেহাল উত্তর পূর্বাঞ্চলীয় ভারতও। বন্যায় তলিয়েছে মণিপুরের ইম্ফল ও গোলাঘাটের বিস্তীর্ণ এলাকা। 72 ঘন্টা পেরোলেও দুর্যোগ কবলিত এলাকাগুলোয় কমছে না পানি। অনিক রহমান, যমুনা নিউজ। কাতারে ইসরায়েলের হামলার পর প্রশ্ন উঠছে, তবে কি ঘনিষ্ঠ এই আরব মিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করল যুক্তরাষ্ট্র? ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়ে জানতেন না দাবি করলেও বিভিন্ন গণমাধ্যমের খবর হোয়াইট হাউসকে জানিয়েই হামলা চালিয়েছে তেল আবিব। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদের অবস্থান কাতারের রাজধানী দোহায়। বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত এই ঘাঁটি। এরপরও কাতারে বিনা বাধায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রশ্ন উঠছে, তবে কি ঘনিষ্ঠ আরব মিত্রকে রক্ষায় কোনো পদক্ষেপই নেয়নি মার্কিন প্রশাসন? প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, হামলার বিষয়ে জানানোই হয়নি তাকে। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে হোয়াইট হাউসকে অবগত করেই অভিযান চালিয়েছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারে হামলার পর নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর কতটা ভরসা করা যায় তা নিয়ে ভাববে অনেক আরব দেশই। ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। এরপরও ইসরায়েলের হামলার পর স্বভাবতই নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর কতটা ভরসা করা যায় তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। যদিও ইসরায়েলের বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ না নিয়েই উল্টো যুক্তরাষ্ট্রের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তি করতে তৎপরতা চালাচ্ছে কাতার। দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকে এ বিষয়ে আলোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা খাতে আমাদের সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের এই হামলা নিশ্চিতভাবেই আমাদের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তির প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলা ঠেকাতে না পারলেও এর আগে আল উদেদ ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা ঠিকই ঠেকিয়ে দিয়েছিল মার্কিন সেনারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, শেষ করব দুপুরে বাংলাদেশের আয়োজন, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাহী আদেশ, গণভোট সহ 4 বিকল্প প্রস্তাব বিশেষজ্ঞদের। রোববারের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় ঐক্যমত্য কমিশন। আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে। বিক্ষোভ কর্মসূচি দেয়া দলগুলো কমিশনের প্রতি সম্মান দেখাচ্ছে না, মন্তব্য আমির খসরুর। দেশকে ব্যর্থ প্রমাণ করতে চাইলে ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। রাজধানী ঢাকা সহ বিভিন্ন পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি। প্রকৌশল 10ম গ্রেড শুধু ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। পলিটেকনিক গ্র্যাজুয়েটদেরকে উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন দিয়ে গেছে। চাকসুতে মনোনয়ন জমার সময় বাড়ল একদিন। রাকসুতে চলছে 4র্থ দিনের প্রচার। বড় 2 সংগঠনের রেশারেশিতে নির্বাচনে প্রার্থী হননি অনেকেই। চট্টগ্রামের চন্দনাইশে মজুত করে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ,
দগ্ধ 10 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।